কুশিয়ারার পানি বণ্টন সহ ভারতের সঙ্গে 7 সমঝোতা স্মারক সই, শিগগিরই তিস্তা চুক্তির আশাবাদ প্রধানমন্ত্রী। উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেলের ভ্রমণ খরচ 100 টাকা, ন্যূনতম ভাড়া 20 টাকা, 10 মিনিট পর পর চলবে ট্রেন। রাশিয়া থেকে বেশি দামে গম কেনা নিয়ে প্রশ্ন, দীর্ঘমেয়াদী যোগানে নিশ্চয়তা চায় সরকার। অক্টোবরে কমবে মূল্যস্ফীতি, 7% প্রবৃদ্ধির আশা পরিকল্পনা মন্ত্রী। ডিসেম্বরের আগে সুবাতাস দেখছেন না অর্থনীতিবিদরা। এবং অর্গানিক ও প্রিমিয়ামের নামে সুপার শপগুলোতে পণ্যের উচ্চ মূল্য, সতর্ক করেও মিলছে না ফল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুশিয়ারার পানি বণ্টন সমস্যার সমাধান হয়েছে। তিস্তা সহ অভিন্ন নদ নদীর সমস্যা মোদী সরকার মেয়াদেই সমাধান হবে বলে আশা করছেন তিনি। যৌথ বিবৃতিতে শেখ হাসিনা বলেন, বন্ধুত্বের চেতনায় অনেক অমীমাংসিত ইস্যুর সমাধান হয়েছে, বাকিগুলোরও হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগামী 25 বছরে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে 7টি সমঝোতা চুক্তি সই হয়। এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশ ও ভারত একসাথে পথ চলতে চায় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়ায় পূর্ব সিলেটে খুশির জোয়ার। এর ফলে কয়েক লাখ কৃষক উপকৃত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে উৎসবের প্রস্তুতি নিচ্ছে কুশিয়াপাড়ের মানুষরা। এই খুশির সাথে যুক্ত হয়েছে 131 কোটি টাকা ব্যয়ে রহিমপুর খালের উপর পাম্প হাউসও চালু করার সুসংবাদ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। প্রায় 11 বছর ধরে পানির জন্য হাহাকার ছিল পূর্ব সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের কয়েক লাখ কৃষকের। শুষ্ক মৌসুমে পানির অভাবে বোরোসহ রবি শস্যের ফলন বাধার মুখে পড়ত। ভারতের দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে 7টি সমঝোতা চুক্তির একটি কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিস্সা চুক্তি হওয়ায় খুশি 3 উপজেলার মানুষ। কৃষক ক্ষেত করব, কৃষক অপেক্ষা করে 6-8 বছর ধরে 10 বছর ধরে, এটার কারণে মানে চূড়ান্ত আজকে খুশি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত চেষ্টায় ভারত সরকারের সাথে আলোচনা ক্রমে সেই স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। এদিকে সমঝোতা চুক্তি হওয়ায় এই অঞ্চলের সবচেয়ে বড় খাল রহিমপুর পাম্প হাউস প্রকল্প চালু হতে যাচ্ছে। এরই মধ্যে পাম্প হাউস পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। যে পরিমাণ পানি 150 কিউসেক পানি আমরা চেয়েছি ক্যাপাসিটি, ওই পানি তারা যদি আমাদেরকে দেয় তাহলে এই 6টি উপজেলায় 6টি ইউনিয়নে প্রত্যেকটা কৃষকই উপকৃত হবে। যারা এদিকে পানির ন্যায্য হিস্সা পাওয়ায় খুশি জনপ্রতিনিধিরাও। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কুশিয়ারা থেকে পানির প্রবাহ সচল করে যে চুক্তিটি করেছেন আমরা শুনেও আমাদের জকিগঞ্জবাসীর তথা 1 থেকে 1.5 লক্ষ কৃষকের পক্ষ থেকে এবং আমাদের উপজেলা সকল জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এটার সাথে সম্পৃক্ত থেকে কষ্ট করেছেন সকলকে জকিগঞ্জবাসীর পক্ষ থেকে, আমাদের জকিগঞ্জের জনপদের সকল মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 2011 সালে শুরু হওয়া রহিমপুর খাল প্রকল্প শেষ হয়েছিল 2016 সালে, কিন্তু ভারতের বাধার কারণে এতদিন চালু হয়নি। রত্না সামান, 21 টেলিভিশন। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না যাওয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ অবস্থায় অফিস করলেও বিদেশ সফর যাওয়া কঠিন। এ সময় বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি যত উদ্দেশ্যমূলক বক্তব্যই দিক, ভারত থেকে যা কিছু আদায় করার তা আওয়ামী লীগই করেছে। হাতে গোনা 20টি পণ্য ছাড়া সব পণ্যেই ট্যারিফ সুবিধা আদায় করেছে আওয়ামী লীগ সরকার।
ভারতের প্রধানমন্ত্রী যখন বিদেশে যায় তখন সবসময় কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সফর সঙ্গী হয় না। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ। তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে উনি গতকাল অফিসে গেলেন কিভাবে? হ্যাঁ, কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এরকম হাই লেভেল ভিজিট করা কঠিন, সম্ভব নয়। মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। প্রতি কিলোমিটারে ভাড়া 5 টাকা, তবে সর্বনিম্ন ভাড়া হবে 20 টাকা। অর্থাৎ মেট্রো রেলে উঠলে একজন যাত্রীকে গুনতে হবে কমপক্ষে 20 টাকা। এছাড়া উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী প্রতি 100 টাকা ভাড়া নির্ধারণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে। ভাড়ায় রেয়াত পাবেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও। মেট্রো রেলের প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধন শেষে এসব জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। আসছে বিজয় দিবসে রাজধানীতে মেট্রো রেলের বাণিজ্যিক পরিচালনা শুরু হচ্ছে। বলা হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের অগ্রগতি 94%। চলতি বছর ডিসেম্বরেই রাজধানীবাসী মেট্রো রেলে চড়ার সুযোগ পাবে। তার আগে নগরবাসীকে প্রস্তুত করার জন্য উত্তরার দিয়াবাড়িতে এরকম একটি প্রদর্শনী কেন্দ্র খোলা হলো। এর মধ্য দিয়ে মেট্রো রেলের চড়া, টিকিট কাটা এবং সব ধরনের সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো সেগুলো অনুশীলনের সুযোগ পাবে। আর সেটা যদি ভালোভাবে মানুষ শিখতে পারে তাহলে এই অত্যাধুনিক গণপরিবহনে চলাচলে কোনো সমস্যাই হবে না দেশবাসীর। 2 অংশে বিভক্ত মেট্রো প্রদর্শন কেন্দ্র। অ্যানিমেশন ও ডিজিটাল মাধ্যমে দেখানো হচ্ছে ঠিক কিভাবে এই গণপরিবহন ব্যবহার করবে নগরবাসী। আবার রেপ্লিকায় সরাসরি উঠে আসল মেট্রো রেল চড়ার পরিবেশ সচক্ষে দেখা যাবে। বসার আসন কেমন, দরজা কিভাবে থাকবে বা আটকাবে, কিংবা দাঁড়িয়ে কিভাবে ভ্রমণ করা যাবে সবই জানা যাবে। মঙ্গলবার এই প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ভাড়া প্রতি কিলোমিটার 5 টাকা, সর্বনিম্ন ভাড়া 20 টাকা। উত্তরা হতে কমলাপুর পর্যন্ত ভাড়া 100 টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাড়া মওকুফ পাবে। জানান দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1-এর টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে। খুব শীঘ্রই 31 কিলোমিটার এই পাতাল রেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমরা রাউন্ড গতি কাজ সম্পন্ন করতে পারব। 6টি লাইন নিয়ে একটি মেট্রো নেটওয়ার্ক 2030 সালের মধ্যে শেষ করে আনার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রাশিয়া থেকে টন প্রতি $430 গম কিনছে সরকার। আন্তর্জাতিক বাজারে দর এখন এর চেয়ে কম থাকলেও দীর্ঘমেয়াদী যোগান নিশ্চিত করতে চুক্তিবদ্ধ দামে গম কেনা লাভজনক বলে মনে করছেন খাদ্যমন্ত্রী। একই সঙ্গে ভিয়েতনামের চাল মানের কারণে দাম বেশি বলে জানান মন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিশ্বজুড়ে টালমাটাল অর্থনীতি, তার সাথে আগামীর খাদ্য ঘাটতির আশঙ্কা। এ অবস্থায় দেশে যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য খাদ্য আমদানি করছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে 10,30,000 টন চাল ও গম কেনা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর সেরে নেওয়া হয়েছে সব রকম চুক্তি। যতটুকু আমরা বেশি পেরেছি আমরা ক্রয় করছি। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও রাশিয়া থেকে টন প্রতি $430 দরে গম কেনার চুক্তি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ব্যাখ্যায় জানানো হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দাম আরও বাড়বে। দীর্ঘমেয়াদী যোগানের জন্য চুক্তিবদ্ধ দামে কেনায় লাভবান হচ্ছে সরকার। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে $3 কম, আর এটা তো ফ্ল্যাকচুয়েট করে কখন কোন দাম। কারণ আমরা যে সময় আমরা নেগোসিয়েশনগুলো করেছি তখন তো হাই অবস্থা, আর আমাদের নেগোসিয়েশন যেগুলো আছে বিশেষ করে হুইটের, আমরা তো আমাদের সেই সক্ষমতা নাই যে একসাথে
5টা 7টা জাহাজ একসাথে 2 মাসের মধ্যে ভিড়িয়ে দিয়ে আনলোড করে আমরা রাখতে পারবো। পরিপূর্ণ কম্পিটিটিভ প্রাইসে এবং অনিশ্চয়তা আছে। আপনি দেখেন যে সারা পৃথিবীতে গম নিয়ে কি অবস্থা, আমাদের নিরাপত্তা মজুদের থেকে নিচে নেমে গিয়েছিল গমের পরিমাণ। সুতরাং আমরা এই সুযোগটি নিয়েছি, সরকার এখানে লাভবান হয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন ছিল। ভিয়েতনাম থেকে টন প্রতি $541 চাল কিনছে সরকার। থাইল্যান্ড থেকেও চাল কেনার চেষ্টা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। থাইল্যান্ড থেকে নেওয়ার জন্য এখনও আমরা প্রস্তুত আছি এবং আমরা ট্রাই করে যাচ্ছি ওদের কমার্শিয়াল কাউন্সিলের সাথে ইয়ে করছি, কারণ আমাদের 5.5 লাখ মেট্রিক টনের তো টার্গেট না, আমাদের টার্গেট আরও অনেক বেশি। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ওএমএস-এর খাদ্য কর্মসূচি চলমান থাকবে বলে জানান খাদ্যমন্ত্রী। সরকার যদি ধানের বাজারে থাকে তাহলে মানে কৃষকদেরকে সিন্ডিকেট করে কৃষকদের দাম কম করে কিনতে পারবে না, এই জন্য রাখা হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সেপ্টেম্বরেও মূল্যস্ফীতির চাপ থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে অক্টোবর থেকে কমার আশা করছেন তিনি। জানালেন বছর শেষে 7% বেশি হবে জিডিপি প্রবৃদ্ধি। অর্থনীতিবিদরা বলছেন ডিসেম্বরের আগে অর্থনীতিতে সুবাতাস ফেরার সম্ভাবনা নেই। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সংগঠন ডেজেএফবি আয়োজিত উন্নয়ন সংলাপ। উন্নয়ন, মূল্যস্ফীতি, টাকার মানসহ সামগ্রিক অর্থনীতি নিয়ে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দীর্ঘদিন তেলের দাম কম ছিল, তাই হঠাৎ বৃদ্ধিতে সাধারণ মানুষের মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে বিশ্ববাজার স্বাভাবিক হলে দাম আরও কমতে পারে বলে আশা তার। কথা বলেন মূল্যস্ফীতি ও জিডিপি নিয়েও। নিজের আমি গবেষক নই, পণ্ডিত নই, গাট সেন্স আমার অভিজ্ঞতা থেকে বলছি। আগামী মাসে আমরা ঘুরে দাঁড়াবো। প্রথম মাসে বলছিলাম যে মুদ্রাস্ফীতি বাড়বে অগাস্টে, এখন অগাস্টে এসে বলছি সেপ্টেম্বরেও কিছু বাড়বে, একটু আমি আগে বলে দিচ্ছি, অক্টোবর থেকে নামা শুরু করবে। চলতি অর্থবছর শেষে 7% জিডিপি প্রবৃদ্ধি হবে বলেও আশা করেন পরিকল্পনা মন্ত্রী। জানান দরিদ্রের হার 20% আশেপাশেই আছে। স্মরণকালের সবচেয়ে বৃহত্তম খাদ্য রিজার্ভ আমাদের হাতে আছে, 20 লক্ষ টনের চেয়ে বেশি এই মুহূর্তে। তবে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যের সাথে খানিকটা দ্বিমত পোষণ করছেন এই অর্থনীতিবিদ। আগামী নভেম্বর পর্যন্ত এটা মানে একটা উচ্চ স্তরে থাকবে। নভেম্বরে আমন ধানটা উঠার পরে এটা ক্রমশ কমে আসবে এবং ডিসেম্বর নাগাদ মূল্যস্ফীতি একটা স্বস্তিকর অবস্থায় যাবে বলে আশা করা যায়। সার্বিক উন্নয়ন ধরে রাখতে সামাজিক স্থিতিশীলতা খুব প্রয়োজন বলছেন পরিকল্পনা মন্ত্রী। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পণ্যের গুণগত মানে কোনো হেরফের নেই, তবে প্যাকেটজাতের পর হয়ে যাচ্ছে প্রিমিয়াম বা অর্গানিক। আর এসব পণ্য অতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে সুপার শপগুলোতে। ভোক্তাদের এমন অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হওয়ায় সতর্ক করা হয়েছে সুপার শপগুলোকে। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে সুপার শপগুলোকে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই বৈঠক। আপনারা কোম্পানিকে বলেন যে এমআরপি এত টাকা লেখো, এবং সেই অভিযোগ আমাদের কাছে কিন্তু আছে। সুপার শপগুলো ডিম, চাল, মশলার মতো বেশ কিছু পণ্য প্যাকেটজাত করে অর্গানিক বা প্রিমিয়াম নাম দিয়ে বাড়তি দামে বিক্রি করছে এবং অনেক ক্ষেত্রে দ্বিগুণের বেশি মুনাফা করছে, এমন অভিযোগ ছিল ভোক্তাদের। সরেজমিন পরিদর্শনে এসব অভিযোগের প্রমাণ পান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। আমার কাছে মনে হয়েছে যে এই যে ডিমের যে প্যাকেটটা বাজারে, খোলা বাজারে যে রেট, তার থেকে ব্যাপক ব্যবধান। তাহলে বিশেষত্ব কি? কাজীর শাল যেটা বলে স্বর্ণ 28-54 টাকা, এবং তাদের সাথে আমি ভাউচার মিলিয়ে রেখেছি। ওই চালটা কিনেছে এবং তারা সেটাকে সুপার 1 এবং সুপার প্রিমিয়াম সেই চালটা বিক্রি করছে 82 টাকা। তবে সুপার শপগুলো দায় চাপানোর চেষ্টা করে পণ্য উৎপাদক ও সরবরাহকারীদের উপর। সুপার শপ থেকে বা অন্য কোনো কোম্পানি থেকে কেউ জোর করে বলছে যে এটা দাম নির্ধারণ করে দাও, এই ব্যাপারে আমার কাছে আসলে কোনো তথ্য নাই। কাজী ফার্মসের যে ডিমটা সেটা আমরা 10% পাচ্ছি। এমআরপিটা তাদের কোম্পানি থেকে, বড় বড় কোম্পানি থেকে ফিক্স হয়ে আসে। আমাদের স্যার ওপেক্স আছে, স্যার যে খরচ আপনি বললেন আর কি, আমাদের প্রায় 20%-এর উপরে আমাদের ওপেক্স আছে আর কি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলছে নানা কৌশলে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে। আপনি আউটলেট, আপনার সরবরাহকারী হবে পাইকারি
মার্কেট থেকে, বিশেষ করে চাল বা খাদ্যপণ্যের ক্ষেত্রে। সেই জায়গায় আপনারা ভেন্ডরের অজুহাত দিয়ে যে নতুন নতুন ব্র্যান্ড ক্রিয়েট করছেন। এমন পরিস্থিতিতে উৎপাদক ও সরবরাহকারীদের সাথে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করা হবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা যে এখন বাজারে ব্যাগ নিয়ে সে বাজারে যায়, আমার তো ধারণা যে সে প্রতিটা পদক্ষেপে সে প্রতারিত হচ্ছে এবং টোটাল প্রতারণার ছক আমরা যেভাবে সাজিয়ে রেখেছি, তাই এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। সুপার শপগুলো লোকসানের কথা বললেও তাদের ব্যবসা কি করে সম্প্রসারণ হচ্ছে এমন প্রশ্ন অধিদপ্তরের। কোনো বিজনেসম্যানকে শুনি নাই যে বিজনেসে লাভ করেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। নামছে 200 বাস, 13 অক্টোবর 2 রুটে চালু হচ্ছে নগর পরিবহন, আরেকটি ডিসেম্বরে। খোলা বাজারে পণ্য কিনতে অসহনীয় ভোগান্তি, প্রযুক্তির সহায়তায় কার্যক্রম পরিচালনার পরামর্শ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। ঢাকা মহানগরীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন 3টি রুট নির্ধারিত সময়ে চালু করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে 13 অক্টোবর 2টি এবং ডিসেম্বরে আরও একটি রুট চালু করতে চায় 2 সিটি। সভা শেষে জানানো হয় 3টি রুটে থাকবে 200টি নতুন বাস। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক। রুটগুলো চালু করার বিষয়ে দীর্ঘ আলোচনার পর 13 অক্টোবর থেকে 22 এবং 26 নম্বর রুটে 100টি নতুন বাস নিয়ে ঢাকা নগর পরিবহন চালু করার সিদ্ধান্ত হয়। এছাড়া ডিসেম্বরে 100টি বাস নিয়ে 23 নম্বর রুট চালু করার সিদ্ধান্ত হয় সভা থেকে। মূলত প্রস্তুতি না থাকায় এই রুটের বাস মালিকদের 30 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। ব্রিফিংয়ে দক্ষিণ সিটির মেয়র জানান, নগর পরিবহন সেবায় কেউ বাধা দিলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহান এন্টারপ্রাইজকে সুযোগ দিয়েছিলাম, তারা ব্যর্থ হয়েছে, আমরা তাদেরটা বাতিল করলাম এবং কালো তালিকাভুক্ত করার বিষয়ে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নিব। যারাই এরকম ভাবে আমাদেরকে বিব্রত করবে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে কঠোর হব। উত্তর সিটির মেয়র বলেন, নগর পরিবহন সেবার জন্য সব ব্যবস্থাই নেওয়া হবে। আর আগামী 25 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে অনুমোদনহীন বাসের বিরুদ্ধে চলবে অভিযান। যে নির্দিষ্ট রুটে যে বাসগুলোকে পারমিশন দেওয়া হবে সেই বাসে কিন্তু ওই রুটে চলবে, এছাড়া ওভারল্যাপিং ছাড়া অন্য কিন্তু বাস ওই রুটে চলতে পারবে না। বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত 22 নম্বর রুট আর 26 নম্বর রুট ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত। এছাড়া ঘাটারচর থেকে চিটাগাং রুট পর্যন্ত 23 নম্বর রুট। এখন পর্যন্ত ঢাকা নগর পরিবহনের মাধ্যমে সেবা পাচ্ছে 24 লাখ মানুষ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 2023 সালে শেষ নাগাদ উন্মুক্ত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল। সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। মন্ত্রী বলেন, দেশের বিমান ও পর্যটন খাতে নীরব বিপ্লব হয়েছে। বিমান লোকসান নয়, লাভে আছে। যাত্রীরা যেন হয়রানি না হয় সে লক্ষ্যে বিমান বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি। আমাদের 3য় টার্মিনাল, এটা একটা আধুনিক টার্মিনাল। বিশ্বের যত বিমানবন্দর আছে সবগুলার যে ডিজাইন সামনে রেখে কিন্তু আমাদের এই ডিজাইনটাও করা হয়েছে। আমাদের প্রত্যাশা যে 2023-এর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আমরা এটা ওপেনিং করতে পারবো এবং সেখান থেকে যাত্রী নিয়ে বিমান তার নির্দিষ্ট গন্তব্যে যাবে বিভিন্ন এয়ারলাইন্স। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর শেষে ভর্তুকি মূল্যের পণ্য কিনছেন সাধারণ মানুষ। কম দামে সদাইপাতি মিলছে ঠিকই, কিন্তু মূল্যবান সময় ও কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। উদ্যোগ নিলে একে আরো সহজ করা যেত। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিত্যপণ্যের বাজার অস্থির, খেয়ে মানুষকে তো বাঁচতে হবে। শহরে হোক কিংবা গ্রামে হোক, সরকারের ভর্তুকি দামে খোলা বাজার বা ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি চলমান আছে। টিসিবি ডিজিটাল কার্ডধারী 1 কোটি ক্রেতাও। কষ্ট হইতাছে, কি
করুন, কষ্ট হইলে তো কিছু করার নাই, পেটে তো না দিয়া পারা যাইব না, পারা যাইব। 7টা থেকে সিরিয়াল ধরে এখনো আগে বাড়তে পারতাছি না, এই ক্ষুধা নিয়ে আইছি, ডায়াবেটিসের রোগী। বলতে গেলে সব ধরনের গ্রাহক একই ডিলারের কাছ থেকে পণ্য সংগ্রহ করছে, সে এক ভোগান্তির নাম। টানা হেঁচড়া, মারামারি, গালমন্দ কি না হয় এসব বিক্রয় কেন্দ্রে, সেই সকালে এসে দীর্ঘ অপেক্ষার পরও পণ্য না পাবার অভিযোগও বিস্তর। খাও খাও ঝামেলা এগুলো সব, এই যে তারা সকাল থেকে চাইল ডাইলের জন্য রোজে গেল 500 টাকা রোজ পাইতাম, যদি নেই 300 টাকা লেগে খারাপ হয়েছে দিন দিন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সহায়তায় এসব বিশৃঙ্খলা এড়ানো যায়। মানুষকে কাজ ফেলে আসতে হবে না, সময় মতো নির্ধারিত স্থান থেকে ডিজিটাল কার্ডের QR কোড স্ক্যান করে নির্ধারিত পণ্য কিনতে পারবে। এই যুগে এসে লাইনে দাঁড়িয়ে, লম্বা লাইনে দাঁড়িয়ে সময় খরচ করে টাকা দিয়ে পণ্য কেনাটা আসলে দুর্ভাগ্যজনক। অথবা আমাদের NID কার্ডটাও থাকে, অথবা কোনোটাই না থাকে, যে তার শুধু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন দিয়ে ও যাবে ডিলারের কাছে বা যেখানে বিক্রি হচ্ছে বিক্রির জন্য যাবে, যাওয়া মাত্র আসলে ওই লোক তার কার্ডটাকে স্ক্যান করবে, দেখবে যে তার প্রাপ্যতা আছে কিনা, ডাটাবেজে তার নাম আছে কিনা, এনলিস্টেড কিনা। যদি এনলিস্টেড থাকে তাকে পণ্য দিয়ে দিবে, দেওয়ার সময় সে হয়তো তার কার্ডটা স্ক্যান করে ইয়েস দিয়ে দিবে, সাথে সাথে এটা ইনভেন্টরি তৈরি হয়ে যাবে যে সে পণ্যটা পেয়েছে। এরই মধ্যে টিসিবি এমন একটি সফটওয়্যারের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে, আধা মিনিট বা তারও কম সময়ে লেনদেনের প্রক্রিয়াটি শেষ করা যায়। ভালনারেবল পিপল হিসেবে, কম নিম্ন আয়ের মানুষ হিসেবে তাদের নাম টিসিবির থাকার কথা, না থাকলে ইনক্লুড হবে। সেম সিস্টেম, সেমভাবে একই কার্ড দিয়ে সবগুলি করা সম্ভব। টিসিবির পণ্য, OMS বা খাদ্য বান্ধব কর্মসূচির পণ্য বা আরও যত ধরনের ভাতা আছে, সরকার যেসব ভাতা দিচ্ছেন ভর্তুকি মূল্যে, সবগুলি করা সম্ভব। এসব প্রযুক্তি ব্যবহারে পণ্য বিতরণে স্বচ্ছতার সাথে সার্বিক কার্যক্রমে গতি আসবে বলে মত সংশ্লিষ্টদের। দ্বৈততা পরিহার করে খুব সহজে এটা দেওয়া যায়, মানুষকে ভোগান্তি পাইতে হবে না, লাইন ধরতে হবে। 1000কে দেওয়ার জন্য বলা হয়েছে, সেটা তাকে সিস্টেমে দেওয়া আছে, ও এর বাইরে কাউকেই দিতে পারবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম CEPZ-এ তৈরি হচ্ছে বিশ্বখ্যাত উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ, আর এসব কারখানায় দক্ষতার সাথে কাজ করছেন বাংলাদেশের নারী শ্রমিকরা। প্রশিক্ষিত এই শ্রমিকদের কাজের পরিবেশ, সুযোগ সুবিধাও অনেক ভালো। ইফরাজনুলের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। বঙ্গোপসাগরের সঙ্গে লাগোয়া 453 একরের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ জোন CEPZ বিমান ও সমুদ্র বন্দর দুটি এর কাছাকাছি হওয়ায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা সহজে যাতায়াত ও পণ্য আমদানি রপ্তানি করতে পারে। এই সব বিবেচনায় এখানে গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত 60টি উচ্চ প্রযুক্তির কারখানা। জাপানি বিনিয়োগকারীদের মালিকানায় এসব কারখানায় প্রায় 3000 দক্ষ শ্রমিকের 80%ই নারী। জাপান থেকে, চায়না থেকে ট্রেনিং নিয়ে আসছি, ওখান থেকে কাজ শিখে সেখানে যারা আছে তাদেরকে আমি ট্রেনিং করাইছি। আমাদের ওখানে সব দিক দিয়ে ভালো আছে, আমরা এখানে কাজ করে সব দিক দিয়ে ভালো পাই। লুনা লাইট, অপসিড, মামিয়া অপি, স্যাঙ্কো কোম্পানি লিমিটেড, স্যাঙ্কো অপটিক্যাল, CBC অপটনিক্স, এবিসহ কর্পোরেশন 60টি কারখানায় CCTVর ক্যামেরার লেন্স, বাইনোকুলারের লেন্স, রাইফেলের উপর বসানো টেলিস্কোপের লেন্স, বিভিন্ন ডিজিটাল পণ্যের সেন্সর, অ্যাডাপ্টার, ক্যাবল, LED লাইট, রেলের বার, অলিম্পিক খেলার তীর, ইলেকট্রনিক চার্জারের মতো হাই টেকনোলজির যন্ত্রাংশ তৈরি হচ্ছে। উৎপাদিত পণ্যের শতভাগই রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, জাপান সহ পৃথিবীর উন্নত দেশে। জাপানি প্যানাসোনিক কোম্পানির যন্ত্রাংশ থেকে শুরু করে ইউরোপের শীত প্রধান দেশের বরফ কাটার যন্ত্রের ব্যাটারি তৈরি করছে বাংলাদেশের উদ্যমী নারীরা। আমাদের বছরে প্রায় 350 থেকে 400 কোটি টাকার সেলস হয়। আমেরিকাতে আমাদের 30% আমাদের এখানে যাচ্ছে। এইসব কারখানার অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবেশ বেশ সাজানো গোছানো, কর্মীরা সুশৃঙ্খল। বিদেশি কর্পোরেট কোম্পানির মতো কর্মীদের সুযোগ সুবিধা পর্যাপ্ত ও নিয়মিত। এখানে কিন্তু বিদেশি শ্রমিকের সংখ্যা একেবারেই কম। ওরা ম্যানেজমেন্ট লেভেলে আছে, বাট লোয়ার লেভেলে যারা আছে শ্রমিক প্লাস ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, টোটালটাই আমাদের বাংলাদেশি। বিদেশি, যৌথ ও দেশি এই 3 ধরনের মালিকানার A, B, C 3 ক্যাটাগরির 153টি কারখানার মধ্যে উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠানগুলির সার্বিক মান সবার উপরের দিকে। গত অর্থ বছরে এই 60টি প্রতিষ্ঠান থেকে 800 কোটি টাকার হাইটেক পণ্য রপ্তানি হয়।
প্রায় 25 বছর আগে চট্টগ্রামে সিপিজেডে জাপানি বিনিয়োগের এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। বাঙালি নারীদের হাতের ছোঁয়ায় এসব যন্ত্রপাতি ছড়িয়ে পড়ছে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে। চট্টগ্রামের সিপিজেডের কারখানা থেকে রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সন্ধ্যার সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। দুদিন পর বান্দরবন সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। দুদিন বন্ধ থাকার পর বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবারুদের আওয়াজ শোনা যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের রাখাইনদের সংগঠন আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের মধ্যে মঙ্গলবার সকাল থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন তুমব সীমান্তের বাসিন্দারা। মঙ্গলবার সকাল 8টার আগে থেকে সীমান্তের ওপারে ভারী গোলাবারুদের শব্দ শোনা যাচ্ছে। বাসিন্দাদেরও ঘরের বাইরে বের না হতে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এবার জানাবো ব্যবসা বাণিজ্যের সংবাদ। সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরে গমের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। আমদানিকারকরা জানান, গমের পুরনো এলসি শেষের দিকে হওয়ায় বন্দর দিয়ে ভারত থেকে গমের আমদানি কমায় বেড়েছে দাম। এক সপ্তাহে পূর্বে প্রতি কেজি গম 38 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 43 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গম আমদানির অনুমতি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে গমের আমদানি অব্যাহত আছে বলে জানান ব্যবসায়ীরা। ভারত সরকার নতুন করে গমের এলসি গ্রহণ করলে আমদানি বাড়ার পাশাপাশি দামও কমে আসবে বলে জানান তারা। পর্যটন নগরী কক্সবাজারে শুরু হলো ওয়ালটন প্রথম রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা। এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন জানান, এই প্রতিযোগিতার অংশ হিসেবে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ভবনের সামনের ঈদগাহ মাঠে শুরু হয় রোলার স্কেটিং ও রোপ স্কেটিং প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রায় 200 জন খেলোয়াড় অংশ নেয়। পর্যায়ক্রমে স্কেট বোর্ডিং প্রতিযোগিতা, রোলার স্কেটিং খেলার প্রদর্শনী, আকর্ষণীয় স্কেটিং র্যালি, বিচ ক্লিনিং সহ রোপ স্কেপিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কুশিয়ারার পানি বন্টন সহ ভারতের সঙ্গে 7 সমঝোতা স্মারক সই, শিগগিরই তিস্তা চুক্তির আশাবাদ প্রধানমন্ত্রী। উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেলের ভ্রমণ খরচ 100 টাকা, ন্যূনতম ভাড়া 20 টাকা, 10 মিনিট পরপর চলবে ট্রেন। রাশিয়া থেকে বেশি দামে গম কেনা নিয়ে প্রশ্ন, দীর্ঘমেয়াদী যোগানের নিশ্চয়তা চায় সরকার। অক্টোবরে কমবে মূল্যস্ফীতি, 7% প্রবৃদ্ধির আশা পরিকল্পনা মন্ত্রী। ডিসেম্বরের আগে সুবাতাস দেখছেন না অর্থনীতিবিদরা। অর্গানিক ও প্রিমিয়ামের নামে সুপার শপগুলোতে পণ্যের উচ্চ মূল্য, সতর্ক করেও মিলছে না ফল। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে